কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, আপনারা শুনছেন রাত ভোরে ভয়, স্পাইন্যাচেল মাইন্ডেড থ্রিল। আজকে আপনাদের শোনাবো কৌশিকী মণ্ডলের লেখা বিষ। আর হ্যাঁ, নতুন নতুন ভূতের গল্প শুনে ভয় পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাত ভোরে ভয়। চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প বিষ। তোকে কতবার করে বললাম ডিজিটাল ক্যামেরাটা নিয়ে আয়, তাও ভুলে গেলি। আগের দিন কি বললি আমায়? উফ, ঠিক আছে, ভুলবো না। বলেছিলাম রাতেই ব্যাগে ঢুকিয়ে রাখতে। আরে আমি কি ইচ্ছা করে আনিনি, ক্যামেরাটা বিছানার ওপরেই রেখেছিলাম তো। আনানি এমন তাড়া দিয়ে ফোন করলো, না দেখেই বেরিয়ে এসেছি ব্যাগটা নিয়ে। আর এমনি একটা ক্যামেরা তো আছে, যদিও ডিজিটাল ক্যামেরাটায় ছবিগুলো অনেক বেশি ক্লিয়ার আসে ঠিকই। ও এখন আমার দোষ না? 10 মিনিট ধরে তোর বাড়ির সামনে আমি আর অনিরুদ্ধ দাঁড়িয়ে আছি গাড়ি নিয়ে, বেরোনোর কোনো নামগন্ধই নেই তোর। ফোন করবো না তো কি করব? আচ্ছা, তোরা কি শুধু ঝগড়াই করবি? বাইরে রাস্তার ধারে কত সুন্দর বুনো ফুল গাছ, এত সুন্দর গাছ বাগানে তো দেখাও যায় না। আর অদিতিকে তো ছেড়েই দে, বোধহয় সব চিপস একাই শেষ করে দেবে। মোটেও না, এই একটু প্যাকেটটা খুললাম, সকাল থেকে তো কিচ্ছু খাওয়া হয়নি। তোরা ঝগড়া করত, আমাকে শান্তিতে খেতে দে। উফ, একজন পড়েছে ক্যামেরা নিয়ে, একজন পড়েছে চিপস নিয়ে। শোন, ওই দেখ সামনে একটা চায়ের দোকান আছে, তোরা কি চাটা খাবি নাকি? সকাল থেকে তো ব্রেকফাস্ট এমন কিছু করা হয়নি, তাহলে একটু গাড়িটাকেও রেস্ট দেওয়া হতো। হ্যাঁ হ্যাঁ, জয়। অনিরুদ্ধ চায়ের দোকানের সামনে গাড়িটাকে দাঁড় করালো। চিরাকুটি গ্রাম আরও 2 কিলোমিটার দূর। সেখানে যাওয়ার কারণ, আশেপাশে সব গ্রামের লোকেরাই ওই গ্রামকে 20 গ্রাম বলে। তাই সাহস নিয়ে সেইখানে সবাই নিজেদের প্রথম ডকুমেন্টারি শ্যুট করার সিদ্ধান্ত নেয়। আচ্ছা অনিরুদ্ধ, এবার কিন্তু আমি ড্রাইভ করব। এখন তো ভালো করে ড্রাইভিংটা শিখে নিয়েছি, আর রাস্তা ফাঁকা আছে, কোনো অসুবিধা হওয়ার কোনো কথা নেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কিন্তু সাবধানে চালাস, বেশি স্পিড বাড়াবি না, না হলে সামলাতে পারবি না। আরে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সবাই নিজেদের মতো কথাবার্তা বলতে থাকে এবং হাসি ঠাট্টা করে। তখন দোকানের কম বয়সী মেয়েটি তাদের কথা শুনে বলে ওঠে, আপনারা অনেক দূর দিয়ে এসেছেন বলে মনে হচ্ছে বটে। তা কোথায় যাচ্ছেন? এই রাস্তা দিয়ে তো সেরকম বিদেশি গাড়ি দেখতে পাই না, তাই জিজ্ঞেস করলাম আর কি। অদিতি চায়ে একবার চুমুক দিয়ে বলল, আমরা কলকাতা থেকে আসছি। 2 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে না, চিরাকুটি বলে, সেখানেই যাচ্ছি। ওই 20 গ্রামে? ওই গ্রামে যে কেউ থাকে না দিদি, আপনারা ওখানে না গেলেই ভালো। কেন গো? আমরা তো শুনেছি গ্রামটা বেশ সুন্দরই দেখতে, তাই এলাম। কেউ থাকে না ওখানে? মেয়েটি একটি দীর্ঘশ্বাস ফেলে বলল, গ্রাম দেখতে তো সুন্দর বটে, কিন্তু সেখানকার হাওয়া ভালো না দিদি। আগে অনেক লোকের বাস ছিল সেই গ্রামে, কিন্তু বলা হয় নাকি এক রাতে সবাই সেই গ্রাম থেকে উধাও হয়ে যায়, কোনো খোঁজ মেলেনি তাদের। তারপর দিয়ে যেই সে গ্রামে গেছে আর ফিরে আসেনি দিদি। আশেপাশের লোক সেই গ্রামের নাম শুনলে ভয় পায়, 20 গ্রাম বলে তো সেই গ্রামকে। আপনারা এত বড় ভুলটি করবেন না দিদি, ওই গ্রামের হাওয়াই বিষ বয়। মেয়েটির কথা শুনে সবাই চুপ হয়ে যায়। তার আগে গুজবটি শুনেছিল ঠিকই, কিন্তু মেয়েটির ভয়ার্ত কণ্ঠে কথাগুলো যেন খানিকটা কৌতূহলী জাগায় তাদের মধ্যে। রিয়া নিজের কৌতূহল চেপে না রাখতে পেরে বলে ওঠে, পুরো গ্রামের লোক এক রাতে উধাও হয়ে গেল, এ আবার হয় নাকি? নিশ্চয়ই কিছু হয়েছিল সেখানে। এই ঘটনা কত বছর আগেকার? মেয়েটি কিছুক্ষণ ভেবে বলল, তা
অনেক বছর আগের ঘটনা হবে বটে। আমার মা তো ছোটবেলা থেকেই বলে আসছে সেই ঘটনা। কত পুরোহিত তান্ত্রিক ডেকে সেই গ্রামের পুজো করানো হয়েছে, কিছুতেই কিছু হয়নি। কথা বলতে বলতে সন্ধে হয়ে এলো। মেয়েটি একবার আকাশের দিকে তাকিয়ে বলল, সন্ধ্যায় যে নেমে এলো দিদি, আমি এখন দোকানপাট বন্ধ করে বাড়ি যাই, আপনারা কিন্তু ভেবে দেখুন। এই বলে মেয়েটি তাড়াতাড়ি তার দোকান বন্ধ করে নিজের বাড়ির দিকে রওনা হলো। ধুর, ওসব তোরা বিশ্বাস করলি নাকি? গ্রামের দিকে অনেক কুসংস্কার থাকে, নিশ্চয়ই কোনো মহামারী ছড়িয়েছিল গ্রামটায়। ওরা তো এমনিও ডাক্তার ওষুধের কোনো ধার ধারে না, সবই পুজো দিয়ে ঠিক করার চেষ্টা করে। আর পরে যারা এসছিল তাদের নিশ্চয়ই আশেপাশের গ্রামের লোকগুলো ভয় দেখিয়ে ফিরতে বাধ্য করেছে। আচ্ছা, সন্ধে হয়ে আসছে তো, তাড়াতাড়ি গাড়িতে চ। এখন তো এমনিও ওখানে পৌঁছানো যাবে না, রাস্তায় কোনো থাকার জায়গা থাকলে রাতটা কাটিয়ে নেব। সকালে আবার অনন্য ড্রাইভ করবে বললো তো। হ্যাঁ, ঠিকই বলেছিস। আর কথা না বলে গাড়িতে উঠ। সবাই গাড়িতে উঠল, কিন্তু সবাই আর আগের মতো মজা করে কথা বলছিল না। সবার মনে মেয়েটির কথা যেন বারবার ঘুরছিল। অনন্যা হঠাৎ একটু অনিশ্চিত হয়ে বলল, আচ্ছা, তোদের মনে হয় না মেয়েটা তো ঠিকও বলতে পারে? মানে এতগুলো লোকজন মনে করে যে ওখানে কিছু একটা আছে, আমাদের বোধহয় সত্যিই ওখানে না যাওয়াই উচিত। তিশা প্যাসেঞ্জার সিটে বসে জানলার বাইরে রাতের অন্ধকারে তারা দেখছিল। অনন্যার কথা শুনে নিঃশ্বাস ফেলে তিশা বলল, দেখ, আমরা প্রথমবার টাইম করে এত বড় জিনিসটা প্ল্যান করেছি। প্রথমবার একটা ডকুমেন্টারি বানাবো, তাও এত সুন্দর একটা গ্রামে। তাছাড়া চ্যানেলে অ্যানাউন্সও তো করে দিলাম। দামি একটা ক্যামেরা কেনা হলো। এখন যদি একটা গ্রামের সুপারস্টিশনের জন্য পুরো প্ল্যানটা ক্যান্সেল করতে হয়, তাহলে কি সেটা ভালো হবে? এত বড় চান্স আর ফিউচারে তো আমরা নাও পেতে পারি। তখন সত্যিই তো, আর অদিতি তো তাই বলল, কোনো ছোঁয়াচে রোগের জন্য হয়তো এত লোক মারা গেছে। অনন্যা একটু রেগে গেল। কেউ যেন ওর কথা বিশ্বাস করছে না। একটু অভিমানের সাথে বলল, কোনো বিপদে পড়লে তখন আমাকে যেন বলতে আসিস না। এর চেয়ে ভালো কলকাতাতেই কোনো জায়গায় শুটিং করে নিতাম। তুই মেয়েটার কথা নিয়ে খেয়ালি পোলাও না পাকিয়ে স্যান্ডউইচগুলো খা। খিদের মাথায় আরও ভুলভাল ভাবছিস, বুঝলি? অনন্যা আর বেশি কথা না বাড়িয়ে ব্যাগ থেকে টিফিন বক্স খুলে স্যান্ডউইচে একটা কামড় বসায়। সামনে একটা ভাতের হোটেল দেখতে পাচ্ছি। এই রাতে এই গ্রামে আর কোথাও থাকার জায়গা পাবো কিনা জানি না। চ, ওখানেই যাই। ওরা সবাই গাড়ি থেকে নেমে হোটেলের দিকে হাঁটে। তখন রাত 8টা। হোটেলের দরজাটা বন্ধ ছিল। হোটেলের ওপরে একটা কাঠের সাইনবোর্ডে হাতে লেখা অক্ষরগুলো রিয়া পড়ল। নিরুপমার ভাতের হোটেল। বাবা, গ্রামের দিকে হোটেলের নাম তো এরকমই হয়। অদিতি গিয়ে দরজার কোড়াটা সশব্দে একবার নাড়ালো। বলছি, কেউ আছেন? আজ রাতটুকু একটু থাকা যাবে? খাওয়া দাওয়ার কোনো ঝামেলা করতে হবে না। কিছুক্ষণ চারিদিক নিস্তব্ধ। কিছুক্ষণ পর এক বৃদ্ধার গলার আওয়াজে যাই শুনতে পায় তারা। দরজাটি আস্তে আস্তে খোলায় এক বৃদ্ধা বেরিয়ে আসে। সে তাদেরকে দেখে বলে, কে গো তোমরা? এত রাতে এই পথে কোন গ্রামে যাচ্ছ? আমরা এই চিরাকুটি গ্রামের দিকে যাচ্ছিলাম দিদা। বলছি, আজকে রাতটা একটু আশ্রয় দিতে পারবেন? কাল সকালবেলা আমরা সব রওনা হয়ে যাব। থাকার ভাড়া যা হয় তাই দেব। ওই 20 গ্রামে? আচ্ছা, তা থাক।
থাকার জায়গা তো আছে, কিন্তু দুটোই তো ঘর বাবা। এক রাত কষ্ট করে থেকে যেও, আর থাকতে দেব। খাওয়া দাওয়া কিছু করবে না বাবা, অল্প কিছু রান্না করা আছে, পেট ভরে খেও। আর থাকা খাওয়ার কোনো ভাড়া লাগবে না, এক রাতই তো। রাতে বাইরে থেকো না বাবারা, ভেতরে চলে এসো। আপনি বাঁচালেন গো দিদা। আপনি যদি আজ না বাঁচাতেন না, আজ সারা রাত গাড়িতে কাটাতে হতো। সবাই অনিরুদ্ধর কথায় একমত হয়ে হোটেলে ঢুকে চেয়ারগুলিতে বসে। অল্প রুই মাছের ঝাল আর ভাতই আছে, কোনো অসুবিধা হবে না তো? আপনি যে খেতে দিচ্ছেন সেটাই তো অনেক, ওতেই আমাদের ভালো করে খাওয়া দাওয়া হয়ে যাবে। বয়স্ক মহিলাটি সবাইকে খাবার বেড়ে দেয় এবং তারা খেতে খেতে তার খাবারের হাতের প্রশংসা করতে লাগে। খাওয়া দাওয়া শেষ করে সবাই মহিলাটির সাথে বসে গল্প করতে। মহিলাটির মুখে সেই গ্রামের পুরনো কথা শুনে যেন তাদের সব ক্লান্তি চলে গেছে। গল্প আলোচনার মধ্যে অনন্যা বলে ওঠে, আচ্ছা দিদা, তুমি চিরকুটি গ্রামে ঠিক কি কি হয়েছিল জানো গো? ভদ্রমহিলা কিছুক্ষণ চিন্তা করে বলেন, সে অনেক পুরনো দিনের কথা বাবা। তখন 20 গ্রাম যে 20 গ্রাম ছিলই না। তখন চিরাকুটি গ্রামে ছিল অসংখ্য লোকের বসবাস। চিরাকুটি ছিল সব গ্রামগুলির মধ্যে সবচেয়ে উন্নত গ্রাম। প্রত্যেক শনিবার হাট বসতো সেখানে। আশেপাশে গ্রামের লোকের কতই না আসা যাওয়া ছিল। সবই ভালো চলছিল, কিন্তু 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 কি? মহিলাটি একটু নিঃশ্বাস নিয়ে বলেন, সেই গ্রামের সব গ্রামের মতোই নিচু জাতের মানুষদের এক ঘরে করে রাখা হতো। সেই নিচু জাতের মানুষেরা নিজেদের মধ্যে শান্তিতে বসবাস করত, যদিও তাদের অবস্থা সেরম কিছু ভালো ছিল না। তাদের গ্রামের সঙ্গে ভালো যোগাযোগ না হওয়ার জন্য কিছু সময় না চিকিৎসা পেয়ে বয়স্ক লোকেরা মারা যেত। তাদেরই মধ্যে একটা মেয়ে থাকতো, রানী। কিরে আনি, তোর মা ডাকছে, তাড়াতাড়ি বাড়ি যা। যাচ্ছে গো বিজয় কাকা, এই তো পুকুর দিয়ে জল তুলতে গেছিলাম। কি গো মা, শুনলাম তুমি ডাকছিলে। আমি তো বলেই গেলুম, পুকুরে যে কাকিমারা তো ভিড় করছিল। হ্যাঁ, তখনে এলি রে। তোকে বলেছিলাম পাশের দোকান দিয়ে ডালটা এনে দিয়ে যা, তা তো মাথা দিয়ে বেরিয়ে গেছে নিশ্চয়। তোর জন্য যে উলুন জ্বালাতে পারি না রে। বেলা হয়ে এলো, এবার বাবা খাবার না পেয়ে কিছু বললে কেঁদে কেটে আমার কাছে আসিসনি বলে দিল। এই রে, দেখছো মা, একদম ভুলে গেলাম, এক্ষুনি যাচ্ছি, চিন্তা করো না। টাকাটা দাও দেখি। এই নে, পয়সা ফেরত আনবি, আচার কিনে নষ্ট করবি নে। আচ্ছা বাবা, কিনবো না, না হয়। রানী ভালো মেয়ে ছিল। পাশের বাড়ির দাদু দিদার জিনিস এনে নেওয়া, কাদের বাড়ির বাচ্চা সামলানো, সবই ও করত। অভাবের সংসার, কিন্তু হাসি খুশি মেয়েটার জন্য সবার মনই ভালো থাকতো। সবই ভালো চলছিল, কিন্তু একদিন রানীর বাবার এক কঠিন অসুখ ধরা পড়ে। তারপর? তারপর আর কি, রানীর বাড়িতে দুর্দিন নেমে এলো।
প্রত্যেক দিন ডাক্তার ওষুধের জন্য ছোটাছুটি লেগেই ছিল। বাবার অবস্থা কিছুতেই ঠিক হয় না। অমাবস্যার রাতে তার বাবার রক্ত বমি শুরু হয়। তারা হুড়োহুড়ি করে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে, কিন্তু সবচেয়ে কাছের হাসপাতালও ছিল 3 কিলোমিটার দূরের এক গ্রামে। তাহলে কি রানীর বাবাকে আর মহিলাটি একটু নিঃশ্বাস নিয়ে বলেন, রানী শেষ চেষ্টা করেছিল। গ্রামের উঁচু জাতের জমিদারের কাজের লোকের একটা গরুর গাড়ি ছিল, তাই ছুটে গিয়ে জমিদারের পা ধরে অনুরোধ করে সে। পায়ে পড়ি জমিদার বাবু, একবার হারাধন কাকাকে ডেকে দাও। বাবার শরীরটা যে খুব খারাপ, তাড়াতাড়ি হাসপাতালে না নিয়ে গেলে যে। এই মেয়েটাকে এখানে কে ঢুকতে দিয়েছে? কোথাকার নিচু জাতের মেয়ে, তাকে নাকি আমার কাজের লোক নিয়ে যাবে? যা, বেরিয়ে যায় এক্ষুনি, কেউ নিয়ে যাবেন এখানে। বহু অনুরোধ করেও নিষ্ঠুর জমিদার কিছুই কানে নেয় না। শেষে যখন রানীর বাবা বিনা চিকিৎসায় তার সামনে শেষ হয়ে যায়, রানীর মাথায় রাগ চাপে। মাটিতে পড়ে গিয়ে লাল চোখে জড়ো হওয়া লোকগুলোর দিকে তাকিয়ে অভিশাপ দেয় সে। এত নিষ্ঠুর তোমরা! নিচু জাতের বলে গাড়িটুকু জোগাড় করে দিতে পারলে না? নিরাপরাধ লোকটাকে না চিকিৎসা পেয়ে মরতে দিলে? উঁচু জাত বলে এত অহংকার তোমাদের? বেশ, থাকো তাই নিয়ে, শেষ হয়ে যাবে। সবাই একে একে রোগ হয়ে টাকা দিয়েও কিচ্ছু করতে পারবে না, অসহায় হয়ে মরবে। এমন আজ আমার বাবাকে মরতে হয়েছে। তাহলে এমন করেই গোটা গ্রামটা শেষ হয়ে গেল? সবার সেই রকমই রোগ হলো। কাশি, জ্বর, কিছু খেলেই বমি, তারপর রক্ত বমি। একের পর এক শহরের বড় ডাক্তার দেখিয়েও কিছু সুরাহা হয় না। রানীর অভিশাপেই যেন সেই গ্রাম দিনে দিনে অভিশপ্ত হয়ে ওঠে। বাইরের লোকও যেন সেই রহস্য বুঝতে গিয়ে একই রকমভাবে শেষ হয়ে যায়। আশেপাশের গ্রামে খুব বেশি কিছু না হলেও ঝগড়া, অভাব এসব লেগেই থাকে। ভয় কেউ আর সেই গ্রামের কথা তোলে না। সবার কাছে সেই গ্রাম 20 গ্রাম হয়ে যায়। সবাই যেন মহিলাটির কথা শুনে চুপ হয়ে গেল। তারপর আস্তে আস্তে সকাল হয়ে এলো। কিছুক্ষণ পর সবাই আবার চিরাকুটি গ্রামে যাওয়ার ব্যবস্থা করতে শুরু করে। তারপর মহিলাটি দরজার সামনে এসে একবার বলল, সবই তো শুনলে বাবা, একবার ভেবে চিনতে নাও, বুঝলে? হ্যাঁ হ্যাঁ দিদা, কোনো অসুবিধা হবে না, আমরা সব গুছিয়ে নিয়েছি। আর আমরা এতজন তো আছি, কোনো অসুবিধা হবে না। চিরাকুটি গ্রামের উদ্দেশ্যে আবার সবাই বেরিয়ে পড়ে। অনন্যা কিছুক্ষণ ড্রাইভ করার পর আবার চিন্তিত গলায় বলে ওঠে, তোরা এত কিছু শুনেও ওখানে যাবি? বেশি না ভেবে ঠিক করে রাস্তাটা দেখে গাড়িটা চালা। 2 ঘন্টা গাড়ি চালানোর পর সবাই পৌঁছায় চিরাকুটি গ্রামে। নিস্তব্ধ পরিবেশ, বন জঙ্গল ভরে গেছে সারা গ্রামে। শুধু আছে কয়েকটা ভাঙাচোরা বাড়ি, যা অনেক বছরের অবহেলায় আস্তে আস্তে ভেঙে গেছে। সবাই আস্তে আস্তে গাড়ি থেকে নামে আর সেই গ্রামের মাটিতে পা দেয়। বাপ রে, পুরো জঙ্গল হয়ে গেছে।
তাই তো দেখছি রে, শুটিংটা কিন্তু জমে যাবে। তোরা তো ভুলেই গেছিস আমি দাদার টেন্টটা নিয়ে এসেছি। সবাই ভালোভাবে রাতে থাকতে পারবো, আর আশেপাশে তো কোনো থাকার জায়গাও নেই। ভালোই করেছিস। শ্যুটের সব জিনিস সেট করার সিদ্ধান্ত নেয়। অনিরুদ্ধ ছোট ছোট ক্লিপস তুলে এডিটিং করা শুরু করে দেয়। অদিতি স্ক্রিপ্ট লেখে, তিশা ও রিয়া ক্যামেরা নিয়ে গ্রামের বন জঙ্গলের সৌন্দর্য রেকর্ড করতে থাকে। মায়া আর অনন্যা নিজেদের সিন শেষ করে বসে আড্ডা দিচ্ছিল। এরই মধ্যে সন্ধ্যা নেমে যায় এবং ওরা হোটেল থেকে আনা ফ্লাস্কের চা ছোট কাগজের কাপে ঢেলে আড্ডার আসর জুড়ে দেয়। এই রে, আমার জলের বোতলটা তো গাড়িতে ভুলে রেখে চলে এসেছি। আচ্ছা দাঁড়া, আমি নিয়ে আসি। ঠিক আছে, কিন্তু সাবধানে যাস। এখানে তো ফ্ল্যাশ লাইট জ্বালা আছে, কিন্তু গাড়ির দিকের রাস্তাটা অল্প অন্ধকার। ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে নিবি কিন্তু। হ্যাঁ ঠিকই বলেছিস, দাঁড়া। অনন্যা নিজের ফোনের টর্চটি জেলে নিয়ে অন্ধকারে ওই গাড়ির দিকে যায়। জলের বোতলটা তো পেছন দিকেই রেখেছিলাম, কোথায় গেল? গাড়ির ব্যাক সিট, ফ্রন্ট সিট, ড্রাইভার সিট, কোথাও এই জলের বোতল খুঁজে না পেয়ে সে আবার মুখ বেজাল করে বন্ধুদের কাছে ফিরে যায়। এই তোরা কেউ কি বোতলটা নিয়েছিস রে? কথা বলতে বলতে ওরা থেমে যায়। বোতলটা তো টেন্টেই আছে। তোরা কেউ কি বোতলটা এনেছিলি আগে নাকি? কই না তো, তুই হয়তো আগে এনেছিলিস আর ভুলে গেছিস। অনন্যা আর ব্যাপারটা বেশি ভাবলো না, কিন্তু তার স্পষ্ট মনে আছে যখন ও বসেছিল তখন তার পাশে জলের বোতলটা ছিল না। সত্যিই কি এটা ওর চোখের ভুল? রাত তখন 10টা। সবাই টুকটাক যা স্ন্যাক্স এনেছিল তাই খেয়ে ঘুমিয়ে পড়ে। মায়া একবার রাতে উঠে মাথার কাছে রাখা জলের বোতল থেকে 2 ঢোক জল খেয়ে তেষ্টা মেটায়। বাইরে ঝোড়ো হাওয়া বইছে, কিন্তু ঝড়ের যেন একটি অদ্ভুত স্বর। আমাকে একটু জল দিবি? মায়ার মধ্যে দিয়ে যেন একটা হিমের স্রোত বয়ে গেল। সবাই তো ঘুমাচ্ছে, আর গ্রামে যে জীবনটা কেউ বসবাস করে এমনও তো সে কিছু শোনেনি। তাহলে এই মাঝরাতে টেন্টের বাইরে ঝড়ের মধ্যে কে ফিসফিস করছে?